তুলা রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে লাভের ঘরের অধিপতি, একাদশ ঘরের অধিপতি। অবস্থান করছিল দেবগুরু বৃহস্পতির সাথে ভাগ্যের ঘরে জুতি ছিল। তো এবার 16ই জুলাই সূর্যদেব রাশি পরিবর্তন করলো, অবস্থান করছে কর্মের ঘরে এবং আগে থেকে এই ঘরে বুধ অবস্থান করছে। বুধ কিন্তু আবার তুলা রাশির ক্ষেত্রে কারক গ্রহ এবং সূর্যের অবস্থানে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। বুধাদিত্য যোগের প্রভাব পড়বে একদম চতুর্থ ঘরে, যেটা হচ্ছে সুখের ঘর। কর্মের ঘরের অধিপতির হচ্ছে চন্দ্রদেব। এবার চন্দ্রদেবের এই রাশিটা হয়ে গেছে জলতত্ত্ব আর সূর্য হয়ে গেছে অগ্নিতত্ত্ব। সূর্য হচ্ছে লাভের ঘরের অধিপতি। তাহলে এই জলতত্ত্ব রাশিতে সূর্যদেবের অবস্থান এবং নিজের রাশি থেকে আবার দ্বাদশে অবস্থান তুলা রাশির ক্ষেত্রে কী রকম প্রভাব দেবে? এই সূর্যের পরিবর্তন কোন দিক থেকে লাভ হতে যাচ্ছে, এই তুলা রাশির কোন দিক থেকে আবার সাবধান, আবার কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এগুলো সমস্ত কিছু তুলে ধরবো তুলা রাশির সম্পর্কে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন সাবস্ক্রাইব। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। আগামী দিনে বহু ভিডিও এই তুলা রাশি সম্পর্কিত আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে। তো সূর্যদেব লাভের ঘরের অধিপতি, কর্মের ঘরে অবস্থান। তো লাভের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান, তাহলে কর্মে উন্নতি, তার সাথে সাথে সেভিংস, ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, এটাই তো বুঝায়। আর সূর্য তো দশম ঘরের দিক বলি হয়ে যায়। রাশি জলতত্ত্ব, কিন্তু সম্পর্ক তো বন্ধুত্ব। এবং বর্তমানে তুলা রাশির যে গ্রহদের অবস্থান, গ্রহদের নক্ষত্রগত অবস্থান, সেইগুলোও কিন্তু যথেষ্ট ভালো। শুক্র অষ্টম ঘরে অবস্থান করছে রাশির অধিপতি হয়ে, নিজের রাশিতে অবস্থান করছে। শুক্রের অবস্থান লাল কিতাব, একটাই কথা বলে, অর্থ লাভ ঘটায় জীবনে। অষ্টম ঘরে শুক্রের অবস্থান এবং নিজের রাশিতে অবস্থান করছে। শুক্র 25 তারিখে আবার রাশি পরিবর্তন করবে। 2 গুরু অবস্থান করবে ভাগ্যের ঘরে। গুরুর দৃষ্টি থাকছে রাশির উপরে, পঞ্চম দৃষ্টি। সপ্তম দৃষ্টি থাকছে তৃতীয় ঘরে, নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, ধনু রাশিকে। এবং নবম দৃষ্টি থাকছে আবার পঞ্চম ঘরে, যেখানে রাহু অবস্থান করছে। তো দেবগুরু বৃহস্পতির এই যে নবম দৃষ্টি থাকছে শনির মূল ত্রিকোণ রাশি, যেটা হচ্ছে কুম্ভ রাশিতে। আবার শনিও কিন্তু বক্রি হয়ে গেছে। শনি 13 তারিখে বক্রি হয়ে গেছে ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে শনি যথেষ্ট ভালো ফল দেয় এবং যে গ্রহ ঘরে অবস্থান করছে সেটা আবার দেবগুরুরই রাশি, মীন রাশি। এবং শনির যে দৃষ্টি, দশম দৃষ্টি, সেটা কিন্তু থাকছে আবার দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি, ধনু রাশিকে। অর্থাৎ খুবই ভালো সময়। দুটি গ্রহ একে অপরের মূল ত্রিকোণ রাশিকে দেখছে। সেরকম আবার বুধও বক্রি হয়ে যাচ্ছে। বুধও কিন্তু আবার কর্মের ঘরে অবস্থান করে চতুর্থ ঘরকে দেখবে, শনির মূল সাধারণ রাশি মকর রাশিকে। বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম আবার দ্বাদশ ঘরের অধিপতি। দ্বাদশ ঘরটা বুধের মূল ত্রিকোণ রাশি। তো গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো তুলা রাশির ক্ষেত্রে। মঙ্গল কেতুর জুতি আবার একাদশ ঘরে। কেতু লাভের ঘরের সাথে যখন সম্পর্ক তৈরি করে তখন তো লাভের রাস্তা একদম খুলে দেয়। তো কেতুর অবস্থানও ভালো এবং কেতু কিন্তু আবার এই 20 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে শুক্রদেবেরই নক্ষত্র। এই তুলা রাশির অধিপতি শুক্রদেবের নক্ষত্রতে চলে আসবে, পূর্বা ফাল্গুনিতে, উত্তরা ফাল্গুনি থেকে বেরিয়ে। আবার মঙ্গল এই জুন মাসের 30 তারিখে নক্ষত্র পরিবর্তন করলো, চলে আসলো কিন্তু পূর্বা ফাল্গুনি নক্ষত্রে। এবং তার সাথে মঙ্গলও কিন্তু এই মাসে রাশি পরিবর্তন করবে। চারিদিক থেকে একটা গ্রহদের যেরকম অবস্থান ভালো, সেরকম নক্ষত্রগত অবস্থানও যথেষ্ট ভালো। তো বলাই যেতে পারে যে যখন সবই দিক থেকে ভালো দেখাচ্ছে, তাহলে তুলা রাশি যথেষ্ট ভালো হবে। চারিদিক থেকে ভালো, কর্মের দিক থেকে ভালো, সব দিক থেকে আয় উন্নতি, এটাই দেখাচ্ছে। তা আমি তো বলে যাব গ্রহদের অবস্থান ভালো বলে। এবার বহু দাদা দিদি ভাই বোনদের জন্মগোষ্ঠীতে গ্রহের অবস্থান যদি খারাপ থাকে, তাহলে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে, এটা তো বুঝতে হবে। আমি কেন, পৃথিবীর সব জ্যোতিষী এখন বলবে তুলা রাশির সব কিছু ভালো, কারণ রাশির যেটা গ্রহদের অবস্থান, এটা তো গোচরের ফল। এবার যার কার কুষ্টিতে কী গ্রহের অবস্থান রয়েছে সেটা তো কুষ্টি না দেখে বলা সম্ভব না। অতএব কুষ্টি দেখানোর প্রয়োজন রয়েছে। আপনারা আপনাদের ভালো আশেপাশে কোনো জ্যোতিষীর সাথে অবশ্যই আলোচনা করবেন। তো যাই হোক, সূর্য তার এই গোচর 3টি নক্ষত্রের উপর দিয়ে করবে। 16 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত থাকবে পুনর্বসু নক্ষত্রে। আবার 20 জুলাই থেকে থাকবে আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত পুষ্যা নক্ষত্রে, শনিদেবের নক্ষত্রে। আর আগস্ট মাসের 3 তারিখ থেকে
16 তারিখ পর্যন্ত থাকবে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, অধিপতি দেবতা নাগ দেবতা। পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র, অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি। আর পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের একটি চরণই পড়ে কর্কট রাশিতে। তো এই নক্ষত্র অবস্থান করবে, পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে সূর্যদেব রাশি পরিবর্তন করবে। তো সূর্য কি? সূর্য হচ্ছে গ্রহদের রাজা। রাজার মধ্যে ক্রোধ যেরকম থাকবে সেরকম আত্মবিশ্বাসী হবে রাজা। অহংকারী হলেও মায়া মমতা থাকবে। রাজার মধ্যে তো অহংকার থাকবে, সে তো রাজা, কিন্তু তার মধ্যে তো মায়া মমতাও থাকবে, কারণ প্রজার পিতামাতাই হচ্ছে রাজা। তো সন্তানের প্রতি মায়া মমতা থাকবে। এবং সূর্য হচ্ছে কি ধর্মরক্ষক, ধর্মকে রক্ষা করা হচ্ছে সূর্যের দায়িত্ব, যার জন্য ধর্মপথে চলা, অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, এগুলো হচ্ছে রাজার কর্তব্য। আর ধর্ম তো হচ্ছে দেবগুরু বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে। তো ধর্মের দিকটা যথেষ্ট, নবম ঘরটা যথেষ্ট অ্যাক্টিভ এই সময়কালে। ধর্মের জ্ঞান দিবে দেবগুরু বৃহস্পতি, আর সেই ধর্মকে রক্ষা করবে কিন্তু সূর্য, যার জন্য সূর্য আবার নবম ঘরে প্রচণ্ড কার্যকরী হয়, কারক হয়ে যায়। সূর্য হচ্ছে পিতার কারক, আত্মার কারক। সূর্যের চরিত্রে একদম কিন্তু নারকেলের মতন, উপর দিক থেকে মনে হবে শক্ত, ভিতরে কিন্তু নরম। যেহেতু রাজার মধ্যে সব গণিত থাকবে। রাজা হচ্ছে এমন একটা ব্যক্তিত্ব যাকে সমাজের সম্মান করবে, 10টা লোকে মানবে। তো যার জন্য সূর্য যাদের জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে তারা সমাজে খুব মান সম্মান পায়, সমাজে সবসময় উঁচু জায়গাটা পায়, প্রশাসনিক দিক থেকে যথেষ্ট ভালো সুবিধা পায় সূর্য যাদের জন্মকুষ্ঠিতে ভালো থাকবে। সূর্য হচ্ছে উচ্চকোটি গুণ দ্বারা সম্পন্ন, যার জন্য গ্রহদের রাজার মধ্যে তো সব কিছু থাকবে। তো যাই হোক, পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। অধিপতি দেবতা হচ্ছে অদিতি মা, সূর্যদেবের মাতা। তো সূর্যদেবের মাতা, তো সূর্যের প্রতি একটা অশেষ কৃপাও থাকছে, যেহেতু সূর্যদেব এবার এই নক্ষত্র অবস্থান করবে। এবং এই নক্ষত্র চিহ্ন হচ্ছে ধনুষবাণ। তো ধনুষবাণ থেকে তো অনেক কিছু বোঝায়, একাগ্রতা জিনিসটাকে বোঝায়। এবার দেবগুরু বৃহস্পতি ধর্মের ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি কি? মায়া মমতা, পর উপকারিতা, ধর্মের পথ, এগুলোই তো দেবগুরু বৃহস্পতি বুঝায়। তো দেবগুরুর নক্ষত্রে আসা মানে তাহলে এগুলো গুণ যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এই সময়কালে। কর্মের ঘরে সূর্যের এই নক্ষত্রে আসা মানে একটা ঈশ্বরের প্রতিও যথেষ্ট ভক্তি চলে আসবে। যে কর্মটা করবে সেটা ধর্মের পথেই করবে, কারণ এই নক্ষত্রে আসা মানে পরমাত্মার প্রতি পূর্ণ বিশ্বাস, ধর্মের প্রতি বিশেষ রুচি জেগে যাবে। এবং যে কাজটা করবে সেই কাজটা কিন্তু অন্যায় পথে করতে যাবে না, আর কাউকে অন্যায়ও করতে দিবে না। যে চোখের সামনে কেউ অন্যায় কাজ করছে তার কিন্তু প্রোটেস্টও করবে, আবার নিজে অন্যায়ও করবে না এই নক্ষত্র আসলে। আবার সেরকম রাগীও হয়ে যাবে, স্বভাব হয়ে যাবে একদম, খুব রেগে যাবে চট করে, তারপর আবার তাড়াতাড়ি আবার ঠান্ডা হয়ে যাবে। দান ধর্মে আবার বিশ্বাসী হবে, বিপদে পড়লে আবার সাহায্য করবে। কেউ যদি বিপদে পড়ে তার পাশে যেয়ে কিন্তু দাঁড়াবে। কিন্তু মূল জিনিস হচ্ছে এই নক্ষত্রের একাগ্রতা। যে কোনো কাজ করতে গেলে ধৈর্য ধরে একাগ্রতা নিয়েই কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্যভেদ হবে। অতএব এটা ভুললে চলবে না। কর্মক্ষেত্রে সূর্য এই নক্ষত্র অবস্থান করছে। কখন কর্মে লক্ষ্যভেদ হবে? যখন একাগ্রতা নিয়ে আসবে। তো এই সময়কালে একাগ্রতা অবশ্যই প্রয়োজন রয়েছে। একাগ্রতা নিয়ে কাজ করলে কর্মক্ষেত্রে যারা সরকারি, বেসরকারি বা যেই কর্মই করুক, ব্যবসা করুক, যে নিজের জীবিকা নির্বাহের জন্য যে কাজই করুক, সেই কাজের যে একটা টার্গেট, যে আমি অমুক জায়গায় এই টার্গেটটা পূরণ করব, সেটা কিন্তু করতে পারবে একাগ্রতা যদি নিয়ে থাকে। এবং মান সম্মান যথেষ্ট পাবে, মান সম্মানও পাবে এই নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। আর নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবে। কিন্তু কাজ করতে হবে একদম ধৈর্য ধরে, একাগ্রতা নিয়ে। এরপরে 20 জুলাই থেকে একদম আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত চলে আসবে পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্র। শনি হচ্ছে আবার কি এই তুলা রাশির ক্ষেত্রে কারক গ্রহ, ষষ্ঠ ঘরে অবস্থান করছে। তো শনি থেকে সম, লেবার, নিচু শ্রেণীর লোক, এই জিনিসগুলো বুঝায়। তো সরকারের পক্ষে যারা মানে নিজের কর্মের প্রমোশনের জন্য কোনো চাপ সৃষ্টি করছে বা আন্দোলন করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা যথেষ্ট ভালো। যে কোনো একটা বড় ইন্ডাস্ট্রিতে শ্রমিকরা আন্দোলন করছে যে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, আমাদের প্রমোশন দিতে হবে, বা এই সমস্ত যারা চেষ্টা করছে তাদের কিন্তু যথেষ্ট ভালো হবে। কারণ দশম ঘরটা কর্মের এমন একটা জায়গা, সেই জায়গা থেকে বড় বড় ইন্ডাস্ট্রিজ যেখানেতে শয়ে শয়ে মানুষ কাজ করে, এই দশম ঘর থেকে কিন্তু সেই জায়গাটাকে বোঝায়। অতএব যারা আন্দোলন করছে সরকারের বিপক্ষে, সেই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। বা যাদের
কোনো প্রমোশন লেটার আটকে পড়ে রয়েছে, বেতন বৃদ্ধির আটকে পড়ে রয়েছে, বা যারা কর্মের সন্ধান করছেন, কর্ম পাচ্ছেন না, সেই কাজগুলোও কিন্তু এই সময়কালে হবে। আবার যারা ব্যবসা করছেন তাদেরও কাজকর্ম যথেষ্ট ভালো হবে, বিশেষভাবে লাভবান হবে যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। খাবারের কাজ, যারা খাবারের কাজের কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো খাবারের যেমন ক্যাটারিং হোক বা হোটেল ব্যবসা, রেস্টুরেন্টের কাজ, এই সমস্ত কাজে বিশেষ সফলতা পাবে। তবে এই সময়কালে আবার ডিস্টার্বও হবে, সেটা হচ্ছে কি সম্বন্ধের দিক থেকে, মানে পিতার সাথে পুত্রের একটা বনিবনা নাও হতে পারে, তারপরে মাতার সাথে সম্পর্ক একটা খারাপ হয়ে যেতে পারে, কিংবা পিতা মাতার শারীরিক দিকে যথেষ্ট অবনতি হতে পারে, কিংবা বাড়ির গুরুজনদের প্রতি একটা অশ্রদ্ধা জিনিস চলে আসতে পারে, অভক্তি জিনিস চলে আসতে পারে, একটুতে রাগারাগি গণ্ডগোল এগুলোও হতে পারে। এগুলোও কিন্তু বুঝাচ্ছে। তবে নিজের সুখ স্বাচ্ছন্দ্য যথেষ্ট আবার ঠিক মতন করে করবে। তবে কর্মক্ষেত্রেও আবার যথেষ্ট অনুশাসন মেনেই কাজ করবে, এটাও কিন্তু আসছে এই পুষ্যা নক্ষত্রে। কারণ এই সময়কালে বুধ কিন্তু আবার থাকবে নিজের অশ্লেষা নক্ষত্রে, বক্রিয়ে যাবে, তো নিজের কাজ কিন্তু আবার পূর্ণ হবে, হাসিল হবে। কর্মক্ষেত্রেও কিন্তু এই সময় বিশেষ উন্নতির যোগ রয়েছে। এবং এরপরে আগস্ট মাসের 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্র অবস্থান করবে। অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র, অধিপতি দেবতা নাগ দেবতা। অশ্লেষা নক্ষত্রে যখন থাকবে তখন কিন্তু যতই জটিল পরিস্থিতিতে পড়ুক, এই তুলারাশি নিজের কাজকে যেভাবে হোক হাসিল করবে। তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা নিজেদের সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, দায়িত্ব বৃদ্ধি পাবে, প্রমোশন হবে, ভালো একটা কোনো কাজের দায়িত্ব পেয়ে যাওয়া, এই সমস্ত হবে। বন্ধু বান্ধবদেরও যথেষ্ট সাপোর্ট পাবে। তবে নিজের কাজ নিয়ে কিন্তু মতলব থাকবে, যে নিজের কাজকে কিভাবে হাসিল করা যায়, বা নিজের কাজ যদি কোথাও আটকে পড়ে যায় সেই কাজকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে, সেটাও কিন্তু ভালো মতন করে করবে তুলা রাশি। আবার বিশেষভাবে সফলতা পাবে কারা? যারা কথাবাচক বলতে যেরকম যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অ্যাডভাইজার, তারপরে যারা ওকালতির কাজগুলো করছেন, আইন সংক্রান্ত কোনো ব্যাপারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই সমস্ত কাজের দিক থেকে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে। এছাড়া এই সময়কালেও যারা কর্মের চেষ্টা করছেন, নতুন কর্মের চেষ্টা, তাদের কিন্তু কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ সূর্যের যে গোচর এই তুলা রাশির ক্ষেত্রে সম্পূর্ণভাবে খুব ভালো গোচর হতে যাচ্ছে। কর্মের দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। তবে সম্পর্কের দিক থেকে বিচ্ছেদের যোগ রয়েছে। এটাও কিন্তু পুষ্যা নক্ষত্রে যখন থাকবে এবং অশ্লেষা নক্ষত্রেও যখন থাকবে, তখন দাম্পত্য জীবনের দিকে যথেষ্ট আবার খেয়ালও রাখতে হবে। কারণ অশ্লেষা নক্ষত্রে যখন সূর্য থাকে, অশ্লেষা নক্ষত্রকে চট করে না, মানে বুঝতে চায় না যে অশ্লেষা নক্ষত্রে দাম্পত্য জীবনটা অতটা ভালো থাকে না, প্রেম ভালোবাসার জায়গাটা। আর যদি প্রেম ভালোবাসার জায়গাটা যদি বুঝে নেয় জীবনসাথীর, তাহলে আবার তাদের সম্পর্ক বহুদিন পর্যন্ত ভালো অবস্থায় থাকে। তো এই জায়গাটাই হচ্ছে মেন জায়গা অশ্লেষা নক্ষত্রে। তবে অশ্লেষা নক্ষত্রে ধর্মের প্রতি একটা বিশেষ রুচি এই সময়কালে চলে আসবে। যারা মানে ধর্মের পথ বলতে, অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকারা যে পরিস্থিতিতে থাকুক, একসময় ধর্মের দিকে চলে আসে। কারণ এদের পুরুষার্থ জিনিসটা ধর্ম আর অর্থ এই দুটি বুঝায়। তো যে পরিস্থিতিতেই থাকুক এরা কিন্তু ধর্মের দিকে আসে। আর সূর্য হচ্ছে কি আত্মার কারক এবং সূর্য পিতার কারক। তো যাই হোক, এই সময়কালে ধর্মের প্রতি কিন্তু একটা বিশেষ রুচি আসবে এই তুলা রাশি যখন অশ্লেষাতে আসবে, যে সোশ্যাল কাজ করা, ধর্মের প্রতি নিজেকে নিযুক্ত করা, ঈশ্বরের উপরও একটা প্রবল বিশ্বাস, এগুলো কিন্তু জন্মাবে। তো যাই হোক, এই সময়কালে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। আগামী দিনে শুক্র এবং দেবগুরুর জুতি তৈরি হবে ভাগ্যের ঘরে, রাশির অধিপতির জুতি তৈরি হবে। আর রাশি শুক্রদেবের এটা মূল ত্রিকোণ রাশি তুলা রাশি, ভাগ্যের ঘরে শুক্র অবস্থান করবে রাশির অধিপতি হয়ে। খুবই ভালো সময় আসতে যাচ্ছে এবং সূর্য খুব ভালো জায়গায় অবস্থান করছে। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতা মাতা উভয়কে সম্মান করবেন, আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। গুরুর দীক্ষার প্রয়োজন রয়েছে, কারণ আপনাদের রাশির অধিপতিই হচ্ছে গুরু, শুক্রদেবও তো গুরু, আবার দেবগুরু বৃহস্পতিও তো গুরু। এই দুই গুরুই হচ্ছে আমাদের আচার্যের ভূমিকা পালন করে আমাদের জ্যোতিষশাস্ত্রের মতে। অতএব গুরুর দীক্ষা, গুরুর জ্ঞানের আলো প্রয়োজন রয়েছে এই তুলা রাশির। তো যাই হোক, আপনারা ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।